নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আজ থেকে শুরু হচ্ছে অষ্টম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের সম্মেলন চলবে দুদিন। সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দেবেন 40টি দেশের 200 জন প্রতিনিধি। আমন্ত্রিত রয়েছেন এই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে শিল্পপতি মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল। সম্মেলনের অন্যতম অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন ভুটানের প্রধানমন্ত্রী। এবং এই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে যোগদান করার কথা রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনেরও। আজ থেকে শুরু হচ্ছে অষ্টম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন এবং এই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন যা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সেখানে অনুষ্ঠিত হতে চলেছে এবং আগামী দুদিন ধরে এই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন চলবে। এই অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা জানা যাচ্ছে যে 40টি দেশের 200 জন প্রতিনিধি তারা উপস্থিত থাকবেন এই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে। তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য। আমন্ত্রিত হয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল। সম্মেলনের অন্যতম অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন ভুটানের প্রধানমন্ত্রী। যোগদান করার কথাও রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনেরও। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে আজ থেকেই শুরু হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন এবং এই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আর দুদিন ব্যাপী এই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন চলবে, যার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়েই কথা বলবো। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি সত্য, আজ থেকে শুরু হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। কাদের কাদের উপস্থিত থাকার কথা রয়েছে কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন আজ থেকে যার সূচনা হচ্ছে এবং সেই সূচনা পর্বে ইতিমধ্যেই কিন্তু বিদেশি অতিথি অভ্যাগত যারা রয়েছেন, বিশেষ করে দেশের শীর্ষ শিল্পপতিরা, তারা কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। যেটা জানা যাচ্ছে এবার অষ্টম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন এবং এবারের বাণিজ্য সম্মেলন থেকে সবচেয়ে বেশি বিনিয়োগের একটা সম্ভাবনা করছে রাজ্যের শিল্পমহল। সেই দিক থেকে যদি দেখা যায় তাহলে এবারের বাণিজ্য সম্মেলনে ইতিমধ্যেই উপস্থিত থাকার কথা রয়েছে রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি, এছাড়া সজ্জন জিন্দাল, দেশের তাবড় শিল্পপতিরা, তারা কিন্তু আজকে উপস্থিত থাকবেন। গতকাল ইকো পার্কে যে একটি চা চক্র হয়েছিল বিশিষ্ট আমন্ত্রিত শিল্পপতিদের নিয়ে, সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে একেবারে দেশের শীর্ষ যারা শিল্পপতি তারা কিন্তু রাজ্যে এবং এ বাংলায় বিনিয়োগ করতে চাইছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই জমি কোনো সমস্যা হবে না, পরিকাঠামোগত সব রকম সুবিধা দেওয়া হবে এবং সবচেয়ে বড় হলো বেশ কিছু মৌ স্বাক্ষরিত হতে চলেছে, যেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে যেরকম বিনিয়োগের একটা সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যেই, সেই ইতিবাচক বার্তা এর আগেও শিল্পপতিদের কাছে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের থেকে শুরু হওয়া যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, সেখানেও কিন্তু সেই বিষয়টি তুলে ধরা হবে আবারও একবার। সেই জায়গায় দাঁড়িয়ে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রে যে সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে কিন্তু একটা হাব তৈরি করা ঘোষণা হতে পারে। তার পাশাপাশি বেশ কিছু মৌ স্বাক্ষরিত হবে, যেখানে কর্মসংস্থানের সম্ভাবনা এবং রাজ্যে বিনিয়োগের একটা বড় ক্ষেত্র প্রস্তুত হবে বলে মনে করছে রাজ্যের শিল্পমহল। ধন্যবাদ তোমাকে সত্যসুন্দর ভট্টাচার্য, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আর আজকে দিল্লিতে বিধানসভা নির্বাচন, নজর রাখা যাক সেদিকেও, কারণ এক দফাতেই মোট 70টি আসনে ভোট হবে আজ এবং ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে। মোট ভোটার সেখানে 1,56,00,000। আপ 70টি আসনেই প্রার্থী দিয়েছে। নজরে দিল্লি বিধানসভা নির্বাচন, যেখানে মোট আসন 70 এবং দিল্লির কুর্সি কার দখলে যাবে, জোরদার রাজধানীর লড়াই, কারণ এক দফাতেই আজকে ভোট হচ্ছে এই 70টি আসনে, যেখানে মোট ভোটার 1,56,00,000 এবং পুরুষ ভোটার সেখানে রয়েছে 83,76,000। পাশাপাশি মহিলা ভোটারের সংখ্যা 72,36,000। তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা সেখানে যেমনটা জানা যাচ্ছে ভোটার রয়েছে 1,267
এবং এই 70টি আসনেই প্রার্থী দিয়েছে আপ, সেখানে কংগ্রেস 70টা আসনেই প্রার্থী দিয়েছে, সবকটা আসনেই প্রার্থী দিয়েছে এই দুই দল, যদিও বিজেপি 68 এবং বিজেপি শরিকরা 2টি আসনে প্রার্থী দিয়েছে এবং মূল লড়াই হতে চলেছে সেখানে আপ বনাম বিজেপির মধ্যে। ঝাড়ু বনাম পদ্মফুলের মধ্যেই আজকের এই লড়াই। 10 বছর ধরে দিল্লিতে ক্ষমতায় কেজরিওয়ালের আপ, কুর্সি দখলে মরিয়া পদ্ম শিবির। কারণ নজরে আজকে দিল্লির বিধানসভা নির্বাচন, দিল্লিতে 13% সংখ্যালঘু ভোট এবং সেক্ষেত্রে দলিত ভোটের সংখ্যা 17%। 70 আসনের মধ্যে 6টা আসনে গেম চেঞ্জার হতে পারে এই সংখ্যালঘু ভোট। ভোটার টানতে আপ এবং বিজেপি এক গুচ্ছ প্রতিশ্রুতি তারা দিয়েছে। আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অরবিন্দ কেজরিওয়াল, বিজেপি মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করেনি এখনো পর্যন্ত, তবে সেক্ষেত্রে মোদীকে সামনে রেখেই রাজধানীতে লড়াইয়ে নেমেছে গেরুয়া শিবির। 8ই ফেব্রুয়ারি দিল্লির রায়দান এবং সেখানেই জানা যাবে যে দিল্লির দখল কার হাতে থাকতে চলেছে। আজ দিল্লিতে নির্বাচন, যুযুধান 3 পক্ষের চূড়ান্ত পরীক্ষা। আপ পদ্ম হাতে ত্রিশঙ্কু লড়াই কেমন জমবে? রাজধানীর কুর্সি দখল করবে বিজেপি নাকি পুরনো সিংহাসন ধরে রাখবে আম আদমি পার্টি? ভাগ্য নির্ধারণ করবে দিল্লিবাসী। 5ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার 70টি আসনে ভোট গ্রহণ। নির্বাচন ঘিরে যুযুধান 3 পক্ষের তুমুল চাপানুতোর। ইতিমধ্যেই সোমবার বিকেলে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। লড়াই রয়েছে কেজরি অতিশীর আম আদমি পার্টি, মোদী শার বিজেপি এবং রাহুলের কংগ্রেস। 70টি আসনেই লড়ছে আপ এবং হাত শিবির। অন্যদিকে গেরুয়া শিবির 68টি আসনে প্রার্থী দিয়েছে। এনডিএর 2 সহযোগী জেডিইউ এবং এলজেপিকে ছেড়েছে 2টি আসন। 70টি আসনে লড়ছে মায়াবতী, বিএসপিও। লড়াই মূলত ত্রিশঙ্কু হলেও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে ক্ষমতার দৌড়ে নেই রাহুল খার্গের কংগ্রেস। আবার কংগ্রেসের হাইকমান্ডের দাবি দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ও বিজেপি কেমন ফল করবে তার অনেকটাই নির্ভর করবে কংগ্রেসের ভোট টানার উপর। গত বিধানসভা নির্বাচনে দিল্লির 70টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 62টি আসন জিতেছিল আম আদমি পার্টি। বিজেপি পেয়েছিল 8টি আসন। মাত্র 4.26% ভোট পেয়ে কংগ্রেস ফিরেছিল শূন্য হাতে। এবারের নির্বাচনে কংগ্রেসের লক্ষ্য 20টি আসন। 12 থেকে 15% ভোট পেতে চাইছে হাত শিবির। কংগ্রেস যদি 15%-এর বেশি ভোট পায় তাহলে আপের জন্য বিপদ বাড়বে। অন্যদিকে কংগ্রেস 10%-এর কম ভোট পেলে প্রশ্নের মুখে পড়বে বিজেপির জয়। যদিও ভোট শতাংশ বাড়াতে মরিয়া কংগ্রেস। সেক্ষেত্রে আপের বিরুদ্ধে তৈরি হওয়া জনসাধারণের ক্ষোভকেই কাজে লাগাতে চাইছেন রাহুল খার্গেরা। তাই প্রচারে নেমে বারবার অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করতে দেখা গিয়েছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বড়রাকে। অন্যদিকে নিজেদের জমি ছাড়তে নারাজ কেজরি অতিশীরাও, তাই তাদের হাতিয়ার বিজেপির কারচুপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ন্ত্রিত দিল্লি পুলিশের মদতে বিজেপি গুন্ডামি চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আপ প্রধান। বিজেপিও পাল্টা আপকে আক্রমণ করেছে। এই লড়াইয়ের মাঝেই 5 তারিখ দিল্লি বিধানসভায় নির্বাচন। রাজধানীর কুর্সি দখল করবে কে জানা যাবে 8ই ফেব্রুয়ারি। কলকাতা টিভি। আজ দিল্লিতে চলছে বিধানসভা ভোট গ্রহণ পর্ব। আজ দিল্লির ভোটের দিনই কুম্ভে স্নান করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে পুণ্য লাভ নাকি ভোটের রাজনীতি? রাজধানীতে হিন্দু ভোট টানতে নয়া স্ট্র্যাটেজি গেরুয়া শিবিরের। লাইমলাইট নিতেই বেছে বেছে ভোটের দিন কুম্ভ স্নানে রাজনৈতিক মহলে তুঙ্গে তর্জা। 5ই ফেব্রুয়ারি বুধবার দিল্লি বিধানসভা নির্বাচন। 10 বছরের ক্ষমতা ধরে রাখতে মরিয়া লড়াইয়ে কংগ্রেসও। অন্যদিকে রাজধানীতে পদ্ম ফোটাতে নয়া স্ট্র্যাটেজি বিজেপির। দিল্লিবাসী যখন ভোটের লাইনে দাঁড়াবেন তখন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে অমৃত স্নান করবেন মোদী। কখনো তিনি ধ্যানে বসেন কন্যাকুমারীতে, আবার কখনো কেদারনাথে। দুবারই লোকসভা ভোটের প্রচার পর্ব শেষে ধ্যানে বসতে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদীকে। এবার 5ই ফেব্রুয়ারির দিনটিকে কুম্ভে স্নান করার জন্য বেছে নিয়েছেন মোদী। মকর সংক্রান্তি বা মৌনী অমাবস্যায় নয়, বসন্ত পঞ্চমী, মাঘী পূর্ণিমা বা শিবরাত্রিতেও নয়, তিথি নক্ষত্র মেনেও নয়। দিল্লির ভোটের দিন মহাকুম্ভে স্নান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দিন কোনো শাহী স্নান নেই। তা সত্ত্বেও ওই দিনটি বেছে নেওয়ার পিছনে স্পষ্ট রাজনীতি রয়েছে বলেই মনে করছেন বিরোধীরা।
দিল্লি ভোটের দিন মোদির কুম্ভ স্নানের অন্যতম কারণ হতে পারে লাইমলাইট। আবার হিন্দু ভোটারদের আবেগকে প্রভাবিত করতে এক ঢিলে দুই পাখি মারার কৌশল করেছেন মোদি মত বিরোধীদের। কারণ নির্বাচন কমিশনের নিয়ম মতো ভোটের দিনে প্রচার করা যায় না, কিন্তু কুম্ভে স্নানের মাধ্যমে পরোক্ষে হিন্দুত্ব তথা বিজেপির হয়ে প্রচার চালাবেন মোদি। দিল্লির চরিত্র কসমোপলিটন, যেখানে কার্যত সব রাজ্যের বাসিন্দারাই বসবাস করেন। ফলে কুম্ভ স্নানের মাধ্যমে হিন্দুত্বের বার্তা কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনে। আবার এই দিল্লি 2020 সালের সাক্ষী থেকেছে গোষ্ঠী সংঘাতের। রাজনীতিকদের মতে দিল্লিতে চাপা সাম্প্রদায়িক উত্তেজনা আজও রয়েছে। 10ই ফেব্রুয়ারি কুম্ভমেলায় যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। কলকাতা টিভি। একদিকে যখন দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, অন্যদিকে আজকের দিনকেই মহাকুম্ভে স্নান করার জন্য বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি ভোটের দিনই কুম্ভে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে ডুব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 10:45 নাগাদ আড়িয়াল ঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার নামার কথা রয়েছে এবং সেখান থেকেই নৌকায় চেপে মহাকুম্ভে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সেখানে গিয়েই আজকে এই পুণ্য স্নান সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আড়িয়াল ঘাট থেকে নৌকায় করে যাবেন মহাকুম্ভে এবং সেখানে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার মহাকুম্ভে স্নান করবেন এবং আজই মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন এবং সকাল 10টা নাগাদ তার হেলিকপ্টার নামবে আড়িয়াল ঘাটে। প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে যাবেন নরেন্দ্র মোদী। সংসদের রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে আলোচনার জবাবি ভাষণে দুর্নীতির প্রশ্নে কংগ্রেসকে তুলে ধরা প্রধানমন্ত্রীর। নাম না করে আক্রমণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা ও রাজীব গান্ধীকেও। দারিদ্র দূরীকরণের সাফল্যের কথা বলতে কটাক্ষ বিরোধী দলনেতাকেও। একই সঙ্গে এক গুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের প্রসঙ্গ তুলে বিজেপি সরকারের জয়গান নরেন্দ্র মোদীর মুখে। বাজেট অধিবেশনের প্রথমার্ধে রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে আলোচনার জবাবি ভাষণে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে খোঁচা দিলেন নিহত প্রাক্তন প্রধানমন্ত্রী राजीव गांधी কেও। हमारे देश में एक प्रधानमंत्री हुआ करते थे, उनको मिस्टर क्लीन करने कहने की एक फैशन हो गई थी। प्रधानमंत्री जी को मिस्टर क्लीन कहने की फैशन हो गई थी। उन्होंने एक समस्या को पहचाना था और उन्होंने कहा था कि दिल्ली से 1 रुपया निकलता है तो गांव में 15 पैसा पहुंचता है। अब उस समय तो पंचायत से पार्लियामेंट तक एक ही पार्टी का राज था और उस समय उन्होंने सार्वजनिक रूप से कहा था कि 1 रुपया निकलता है 15 पैसा पहुंचता है। बहुत गजब की हाथ सफाई थी। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দিকে তাকিয়ে তাকেও কটাক্ষ করতে পিছপা হননি প্রধানমন্ত্রী। দারিদ্র দূরীকরণের সাফল্যের কথা বলতে গিয়ে রাহুলের উদ্দেশ্যে খোঁচা মোদী। जो लोग गरीबों की झोपड़ियों में फोटो सेशन कराकर अपना मनोरंजन करते रहते हैं, उन्हें संसद में गरीबों की बात बोरिंग ही लगेगी। বিরোধী নেতাদের একাংশ নকশালদের সুরে কথা বলেন বলেও কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। পাশাপাশি সংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার পরে সোনিয়া গান্ধীর কটাক্ষকে নাম না করে জবাব দেন প্রধানমন্ত্রী। राष्ट्रपति जी के अभिभाषण के बाद एक महिला राष्ट्रपति जी एक गरीब परिवार की बेटी, उनका सम्मान न कर सके, आपकी मर्जी, लेकिन क्या क्या कहकर उनको अपमानित किया जा रहा है। मैं राजनीतिक हताशा निराशा समझ सकता हूं, लेकिन एक राष्ट्रपति के खिलाफ क्या कारण है, क्या कारण है। মোদীর নিশানা থেকে বাদ পড়েননি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও। নেহরুর বিদেশ নীতি সম্পর্কে রাহুলের বক্তব্যের জবাব দিতে 50-এর দশকে নেহরু এবং আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সম্পর্ক নিয়ে লেখা একটি বইয়ের প্রসঙ্গও টানেন মোদী।
और कुछ लोगों को लगता है जब तक फॉरेन पॉलिसी नहीं बोलते तब तक वो मैच्योर नहीं लगते, इसलिए उनको लगता है फॉरेन पॉलिसी तो बोलना चाहिए। तो मैं ऐसे लोगों को कहूंगा एक किताब जरूर पढ़े, JF केस फॉरगॉटन क्राइसिस। जब देश ढेर सारी चुनौतियों का सामना कर रहा था, तब विदेश नीति के नाम पर क्या खेल हो रहा था, उस किताब के माध्यम से सामने आ रहा है। বিকশিত ভারতের প্রসঙ্গ টেনে বিজেপি সরকারের জয়গান করলেন নরেন্দ্র মোদী। ये तो अभी हमारी तीसरी ही टर्म है। हम देश की आवश्यकता के अनुसार आधुनिक भारत बनाने के लिए, सक्षम भारत बनाने के लिए और विकसित भारत का संकल्प साकार करने के लिए हम आने वाले अनेक वर्षों तक जुटे रहने वाले हैं। বুধবার দিল্লির নির্বাচন এবং তার আগে মঙ্গলবার সংসদকে প্রচারের কাজে পূর্ণ সদ্ব্যবহার করলেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রচারের মতোই কংগ্রেস সহ বিরোধীদের একের পর এক বাণে বিদ্ধ করলেন নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আগামী 10ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শেষ করেই দলের বড় লড়াইয়ের প্রস্তুতি শুরু তৃণমূলের। বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দলের সমস্ত কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোন ছবি ব্যবহার করা যাবে তাও নির্দিষ্ট করে দিল তৃণমূল নেতৃত্ব। লক্ষ্য 2026 নির্বাচন, বিধায়কদের কর্মসূচিতে নজর। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, ফলে এবছরটা তৃণমূলের কাছে রাজনৈতিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ, যার সূত্র ধরেই চলতি বছরের শুরু থেকেই সাংগঠনিক স্তরে ঝাঁপাচ্ছে তৃণমূল। মমতার নির্দিষ্ট দুটি ছবি ব্যবহারের নির্দেশ। প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোন ছবি ব্যবহার করা যাবে তাও নির্দিষ্ট করে দিল তৃণমূল নেতৃত্ব। দলের সর্বস্তরে তো বটেই, বিশেষ করে দলের সমস্ত বিধায়ককে জানিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি নির্দিষ্ট ছবি সমস্ত কর্মসূচিতে ব্যবহার করতে হবে। বিধায়কদের জন্য দলনেত্রীর বার্তা দিতে ইতিমধ্যে বিধায়কদের জন্য দলনেত্রীর কোনো বার্তা থাকলে তা জানাতে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার্স নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া হয়েছে। সেই গ্রুপেই এসেছে ছবি ব্যবহার নিয়ে এই বার্তা। জানানো হয়েছে দলীয় কর্মসূচির জন্য পোস্টার, হোর্ডিংয়ে ওই দুটি ছবি ঘুরিয়ে ফিরিয়ে রাখতে হবে। বহুল পরিচিত ছবি দুটির একটিতে হাত জোর করে নমস্কারের ভঙ্গি, সেই পুরনো ঘরের মেয়ে ইমেজ। আরেকটি ছবি কোনো কর্মসূচিতে কারো সঙ্গে কথোপকথনের সময়ের। দুটিতেই মূল থিম জনসংযোগ। আগামী 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। দলের বড় লড়াইয়ের প্রস্তুতি শুরু হচ্ছে বাজেট অধিবেশন শেষ করেই। ওই দিন তৃণমূল বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধিত সভা ডেকে বছর ভোরের কর্মসূচি বলে দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অভিমুখও সেই সভা থেকে ঠিক করে দেবেন নেত্রী। বৈঠকে থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সী। সেদিনই এবছরের প্রথম বৈঠক মমতার। ফলে বিধায়কদের কর্তব্য, শৃঙ্খলা ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সেদিনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে ওই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রের সামগ্রিক পরিস্থিতির খবর নখদর্পণে মমতার। তার নিরিখে দলের বৈঠকে বিধানসভা আসন ভিত্তিক আলোচনা করতে পারেন বলেই খবর। কলকাতা টিভি। আজ দিল্লিতে বিধানসভা নির্বাচন। সকাল 7টা থেকে 70টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। রাহুল গান্ধী তিনি পৌঁছে গিয়েছিলেন তার যে কেন্দ্র এবং সেখানে গিয়েই ভোট দিলেন তিনি এবং ভোট প্রয়োগ করেছেন রাহুল গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবারে দিল্লি বিধানসভা নির্বাচন মূলত ত্রিমুখী লড়াই, যেখানে বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টি তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কার দখলে থাকবে দিল্লি এবং দিল্লি বিধানসভার যে নির্বাচন চলছে সেখানেই রাহুল গান্ধী তিনি এলেন এবং সেখানে ভোট দিতে এসেছেন এবং সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি। ভোট দিয়ে বেরিয়ে গেলেন রাহুল গান্ধী, সেই ছবি এই মুহূর্তে সেখানে দিল্লি বিধানসভা নির্বাচন চলছে। সকাল 7টা থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ পর্ব এবং নিজের ভোট প্রয়োগ করলেন রাহুল গান্ধী। কিছুক্ষণ আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন
তার যে বুথ রয়েছে সেখানে গিয়ে নিজের ভোট প্রয়োগ করে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টানা আমরা দেখেছি 2013 সাল অবধি টানা 15 বছর ধরে কংগ্রেসের যে রাজত্ব ছিল দিল্লির এবং সেক্ষেত্রে আম আদমি পার্টি তারপর তা নিজেদের দখলে নেয় এবং সেক্ষেত্রে কংগ্রেসও মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ফের একবার ক্ষমতা পুনর্দখল করার জন্য। এবারের যে ত্রিমুখী লড়াই চলছে সেখানেই রাহুল গান্ধী তিনি নিজের ভোট প্রয়োগ করলেন এবং ভোট দেওয়ার পর বাইরে বেরিয়ে আসছেন রাহুল গান্ধী। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে দিল্লির বিধানসভার ৭০টি আসনে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে এবং ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১.৫৬ কোটি ভোটার। রাহুল গান্ধী তিনি কিছুক্ষণ আগে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে গিয়েই ভোট দিলেন রাহুল গান্ধী। তারপর তিনি সেখান থেকে বেরিয়ে যান, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। এবারে দিল্লির মসনদে লড়াই চলছে ত্রিমুখী। একদিকে যেমন মরিয়া নিজেদের ক্ষমতা দখল রাখার জন্য আম আদমি পার্টি তৃতীয়বারের জন্য তারা ক্ষমতা দখল করতে চাইছে, সেখানেই বিজেপি এবং কংগ্রেসও মরিয়া চেষ্টা চালিয়ে যাবে নিজেদের ক্ষমতা বজায় রাখার জন্য। 2013 সাল পর্যন্ত 15 বছর ধরে রাজধানী শাসন করেছে কংগ্রেস, অন্যদিকে বিজেপি 25 বছর পর দিল্লির শাসনভার পাবে বলে আশা করছে এবং রাহুল গান্ধী তিনি পৌঁছে গিয়েছিলেন ভোট দেওয়ার জন্য। ভোট দেওয়ার পর তিনি বেরিয়ে এলেন, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি সরাসরি। দিল্লি বিধানসভার নির্বাচনের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে গুড মর্নিং কলকাতা আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।